প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সাংগীতিক নাটক ডাকঘরের আলোচনা শুরু করেছিলাম। প্রথমেই বলেছি যে ডাকঘর মূল চরিত্র হচ্ছে অমল, এক বালক। সে রোগশয্যায় শায়িত, এতই সে অসুস্থ যে সে বাড়ির বাইরে যেতে পারে না। কবিরাজ তাকে সবসময় ঘরের মধ্যেই থাকতে বলেছে। আর সে ওই জানলার ধারে বিছানায় শুয়ে শুয়ে রাস্তার লোকজন দেখে, যে যায় তার সাথেই সে কথা বলে। দইওয়ালাকে ডেকে সে গল্প করে, তারপরে প্রহরীকে ডেকে গল্প করে, মোড়লকে ডেকে গল্প করে। এবার তার সঙ্গে আলাপ হয় সুধা। সুধা হচ্ছে অমলের বন্ধু হয়। তাহলে এইখান থেকে এবার পড়ব। অমল, কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। বালিকার প্রবেশ। বালিকা, আমার কি দাঁড়াবার জোয়া আছে, বেলা বয়ে যায় যে। অমল, তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছা করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? অমল, জানি নে কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটপট করছে, আমি বরং তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। অমল, না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি নে। সুধা, আমি সুধা। অমল, সুধা? সুধা, জানো না আমি এখানকার মালিনীর মেয়ে। অমল, তুমি কি করো? সুধা, আমি সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। অমল, ফুল তুলতে চলেছ, তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠছে, যতই চলেছ মল বাজছে ঝমঝমঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমার ফুল পেড়ে দিতুম। সুধা, তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো। অমল, জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব জায়গায় যেখানে মনুয়া পাখি বসে দোল খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। তাহলে আগেই বলেছিলাম যে অমলের কিন্তু একটা কল্পনার জগৎ আছে। আমি নাটকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে কিন্তু বোঝা যায় যে অমলের কল্পনাপ্রবণ মনের পরিচয় পাওয়া যায়। এইখানেও দেখো, এই যে অমল বলছে যে ঘন বনের মধ্যে যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না সেখানে সে চলে যেতে চায়, যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেই সব জায়গাগুলো কিন্তু তাকে আকর্ষণ করে। সে তো বেরোতে পারে না ঘর থেকে। সুধা, কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। অমল, তাহলে সমস্ত দিন কি করতে? সুধা, আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষিমেনি আছে, তাকে নিয়ে যায়। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। অমল, আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। সুধা, আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো, আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। অমল, আর আমাকে একটা ফুল দিয়ে যাবে। সুধা, ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। অমল, আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। এই যে আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, মানে সুদূরের প্রতি টান অমলের কিন্তু আছে, সেটা বারবার প্রকাশ পাচ্ছে। সুধা, আচ্ছা বেশ। অমল, তুমি তাহলে ফুল তুলে আসবে? সুধা, আসবো। অমল, আসবে? সুধা, আসবো।
অমল, আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? সুধা, না ভুলবো না, দেখো মনে থাকবে। নাটকের শেষে কিন্তু দেখা যাবে যে সুধা সত্যি অমলকে ভোলেনি। এবার ছেলের দলের প্রবেশ। অমল, ভাই তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এইখানে দাঁড়াও না। ছেলেরা, আমরা খেলতে চলেছি। অমল, কি খেলবে তোমরা ভাই? ছেলেরা, আমরা চাষ খেলা খেলব। প্রথম, লাঠি দেখাইয়া, এই যে আমাদের লাঙল। দ্বিতীয়, আমরা দুজনে দুই গরু হব। অমল, সমস্ত দিন খেলবে? ছেলেরা, হ্যাঁ সমস্ত দিন। অমল, তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? ছেলেরা, হ্যাঁ সন্ধ্যার সময় ফিরব। অমল, আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই। ছেলেরা, তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। অমল, কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। ছেলেরা, কবিরাজের মানা তুমি শোনো। চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অমল, না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা, এখানে কি নিয়ে খেলবো? অমল, এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতর একলা খেলতে ভালো লাগে না, এসব ধুলোই ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। ছেলেরা, বা বা বা, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? অমল, না কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিল। ছেলেরা, আর কিন্তু ফিরিয়ে দেব না। অমল, না ফিরিয়ে দিতে হবে না। ছেলেরা, কেউ তো বকবে না? অমল, কেউ না কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো। আমার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেব। ছেলেরা, বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাটি পড়ে আছে, এটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। অমল, হ্যাঁ আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। ছেলেরা, এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো 1 প্রহরের ঘণ্টা বাজছে। অমল, হ্যাঁ ওই যে বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। ছেলেরা, তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসব। অমল, যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাকরকারদের চেনো? ছেলেরা, হ্যাঁ চিনি বই কি, খুব চিনি। অমল, কে তারা, নাম কি? ছেলেরা, একজন আছে বাদল হরকারা, একজন আছে শরৎ, আরও কত আছে। দেখছো, প্রকৃতির কিন্তু ঋতুর নামে ডাক বাদল, শরৎ। অমল, আচ্ছা আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? ছেলেরা, কেন পারবে না, চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। অমল, কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। ছেলেরা, আচ্ছা দেব। অমল শয্যাগত। অমল, পিসেমশায়, আজ আর আমার সেই জানলার কাছেই যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। মাধব দত্ত, হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে যাচ্ছে। অমল, না পিসেমশায়, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব দত্ত, সেখানে বসে বসে তুমি এই শহরে যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছ। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। অমল, পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। মাধব দত্ত, তোমার আবার ফকির কে? অমল, সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। মাধব দত্ত, কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। অমল, এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। ফকির বেশে ঠাকুরদাদার প্রবেশ। অমল, এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। মাধব দত্ত, এ কি, এ যে ঠাকুরদাদা, চোখ
চোখ ঠাড়িয়া, আমি ফকির। মাধব দত্ত, তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। অমল, এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? ঠাকুরদা, আমি কৌঞ্চদ্বীপে গিয়েছিলুম, সেখান থেকেই এইমাত্র আসছি। মাধব দত্ত, কৌঞ্চদ্বীপে? ঠাকুরদা, এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছ? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। অমল হাততালি দিয়া, তোমার ভারী মজা। আমি যখন ভালো হব তখন আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? তাহলে দেখছো তো, অমরও কিন্তু যেতে চায়, তার ঘরের বন্ধন ভাল লাগে না, সুদূরের টানে সে বেরিয়ে যেতে চায়, কিন্তু সে যেতে পারছে না। ঠাকুরদা, খুব মনে আছে, বেড়াবার এমন মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। এইসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা, বাবা অমল, পাহাড়, পর্বত, সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার ওই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। অমর, না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্র আমাকে আর ধরে রাখতে পারবে না। মাধব দত্ত, ছি বাবা, কেবলই অমন যায় যায় করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। তাহলে বন্ধন এবং বন্ধন মুক্তি কিন্তু রবীন্দ্র ভাবনায় বারবার ফিরে আসছে। মাধব দত্ত বন্ধনে পড়তে চাইছে, আর অমল কিন্তু সেই বন্ধন ছিন্ন করে বেরিয়ে যেতে চাইছে। অমল, পঞ্চদ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির? ঠাকুরদা, সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। অমল, বা কি চমৎকার! সমুদ্রের ধারে? ঠাকুরদা, সমুদ্রের ধারে বই কি? অমল, সব নীল রঙের পাহাড় আছে। ঠাকুরদা, নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল, পাহাড়ে ঝর্ণা আছে? ঠাকুরদা, বিলক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে, আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুংঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখত, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। অমল, আমি যদি পাখি হতুম তাহলে? দেখছ, অমল কিন্তু পাখি হতে চাইছে, এটা কিন্তু তার কল্পনাপ্রবণ মনেরই পরিচয়। ঠাকুরদাদা, তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। মাধব দত্ত, আর তো আমার চলল না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম। অমল, পিসেমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে? মাধব দত্ত, গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে কঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার পেট চলে না, সে তোমার জন্য একবার দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। অমল, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জিটির বিয়ে দেবে। ঠাকুরদা, তবে তো বড় মুশকিল দেখছি। অমল, বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। ঠাকুরদা, বাবা, খাসা বউ তো, আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না, আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনো দিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। মাধব দত্ত, যাও যাও, আর তো পারা যায় না। অমল, ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? ঠাকুরদা, শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখনো পথে আছে।
অমল, পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে? ঠাকুরদা, তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। অমল, আমি সব জানি ফকির। ঠাকুরদা, তাই তো দেখতে পাচ্ছি, কেমন করে জানলে? অমল, তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো আমি দেখতে পাচ্ছি। রাজার ডাক হরকারা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁহাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে, পাহাড়ের পায়ের কাছে ঝর্নার পথ যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভেতর দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে, ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাঁদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সব সময় সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। ঠাকুরদা, অমর নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। অমল, আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? ঠাকুরদা, জানি বই কি, আমি যে তার কাছ থেকে রোজ ভিক্ষা নিতে যাই। অমর, সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব, পারবো না যেতে? ঠাকুরদা, বাবা, তোমার আর ভিক্ষা দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই নিজে দিয়ে দেবেন। অমল, না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? ঠাকুরদা, সে খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? অমল, আমি বলবো, আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। তাহলে অমল দইওয়ালা হতে চাইলো, অমল ফকিরের সঙ্গে বেরিয়ে পড়তে চাইলো, আবার অমল ডাক হরকরাও হতে চায়। ঠাকুরদা, কে বলো দেখি? অমল, ছিদাম। ঠাকুরদা, কোন ছিদাম? অমল, সেই যে অন্ধখোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে, ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়, আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠাকুরদা, সে তো বেশ মজা হবে দেখছি। অমল, সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয়, আমাকে শিখিয়ে দেবে। পিসমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠাকুরদা, ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে এইটুকু যে ও চোখে দেখতে পায় না, তা ওকে কানা বলো আর নাই বলো, তাও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? অমল, ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না, তুমি যে সব দেশের কথা আমাকে বলো সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনেও বাড়ি খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ঠাকুরদা, ভিতরের দিক থেকে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমল, ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। ঠাকুরদাদা, বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? অমল, না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল আমার মনে হয়েছিল যেন দিন ঘুম ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর থেকে অবধি এখন আমার রোজই ভালো লাগে, এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সেই কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি, কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। ঠাকুরদাদা, তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। এইবার মাধব দত্তের প্রবেশ।
মাধব দত্ত, তোমরা দুজনে মিলে একই ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। ঠাকুরদাদা, কেন হয়েছে কি? মাধব দত্ত, শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা, তাতে হয়েছে কি? মাধব দত্ত, আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। ঠাকুরদা, সকল কথায় রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? মাধব দত্ত, তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন যাতা কথা মুখে আনো কেন? তোমরা তো আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। অমল, ফকির, রাজা কি রাগ করবে? ঠাকুরদা, অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মধ্যে ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। অমল, দেখো ফকির, আর সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা কইতে আর ইচ্ছা করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি। ঠাকুরদা অমলকে বাতাস করিতে করিতে, আসবে চিঠি, আজই আসবে। আচ্ছা, এইখানে এই ভিডিওটা শেষ করব। মানে অমলের আর কি দিন হয়ে আসছে, রাজার চিঠি আসার সময় এসে গেছে। এমনিতে তো জানো ডাকঘর থেকে সবার নামে চিঠি যায়, এখানে অমলও কিন্তু চিঠি পাবে, রাজার চিঠি, কিন্তু সেই চিঠি মানবাত্মার মুক্তির চিঠি। এটাই ডাকঘর নাটকের সাংকেতিক অর্থ, আগে বলেছিলাম। ডাকঘর নাটকটি পড়ার সময় এই সাংকেতিক অর্থটা বুঝতে হবে। তাহলে অমলের সেই চিঠি পাবার সময় আর কি হয়ে আসছে। এখানেই এই ভিডিওটা শেষ করব। কেমন লাগছে তোমাদের ডাকঘর নাটকটা অবশ্যই জানিও। আর আরও ভালো ভালো গল্প, কবিতা, নাটক শুনতে হলে আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।